বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদেরকে শোনাবো মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের লেখা চণ্ডেশ্বরপুরের রহস্য। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, আর একটা দারুণ রহস্য রোমাঞ্চ গল্প। একটিও বিনা বাক্য ব্যয়ে কিন্তু আজকের গল্পটি শুরু করব। কিন্তু তার আগে কিন্তু ওই একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও। এটা আমার কাছে জাস্ট এনার্জি বুস্টারের মতো কাজ করে, আর নতুন নতুন গল্প পড়ার জন্য বিশাল এনার্জি পাই, বিশ্বাস করো। তাই জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। সাবস্ক্রিপশান কিন্তু একদমই ফ্রি। যাই হোক, চলো তাহলে পরে আজকের গল্প শুরু করি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চণ্ডেশ্বরপুরের রহস্য, লেখক মনোরঞ্জন ভট্টাচার্য। মাসিমার সাদর নিমন্ত্রণ উপেক্ষা করিতে না পারিয়া সেবার রঞ্জিত দিন শতেকের জন্য চণ্ডেশ্বরপুর কাটাইয়া আসিবে স্থির করিল। চণ্ডেশ্বরপুর একটি গণ্ডগ্রাম, কলিকাতা হইতে অনেকটা দূরে। বাংলার পল্লী অঞ্চলের সহিত হুকাকাশির খুব ঘনিষ্ঠ পরিচয় নাই, তাই রঞ্জিতের ইচ্ছা তিনিও তাহার সঙ্গী হন। হুকাকাশি একেবারে অস্বীকার করিলেন না, বলিলেন, আপনি রওনা হয়ে পড়ুন তো। এদিককার ঝঞ্ঝাট যদি মেটাতে পারি তবে না হয় আপনাদের পল্লীগ্রামের বায়ু খানিকটা ভক্ষণই করে আসা যাবে। চণ্ডেশ্বরপুরে যিনি গিয়াছেন তিনিই জানেন। সেখানকার সবচেয়ে আকর্ষণের বস্তু হইতেছে প্রসিদ্ধ বাদামতলিটি। পাড়াগাঁয়ে মানুষের জীবন সাধারণত মন্দাক্রান্ত তালে চলে। সকালে এক এক করিয়া গ্রামের মাতব্বর গোছের ব্যক্তিরা বাদামতলিতে আসিয়া জোটেন। দেখিতে দেখিতে মজলিস পুরু হইয়া ওঠে। হাতে হাতে হুকা ঘুরিতে থাকে, সেরে সেরে তামাক ভস্য হয়, আর সেই সঙ্গে নিপাত যান অনেক রাজা উজির, অর্থাৎ সামাজিক, রাষ্ট্রিক, আধ্যাত্মিক, পরলৌকিক কোনো বিষয়ের আলোচনাই বাদ যায় না। তারপর বেলা অনেকটা গড়াইলে বাদামতলির সভ্যেরা বাড়ি ফেরেন। মাধ্যাহ্নিক রুচিকর আহার এবং সুখকর নিদ্রাটি সাঙ্গ করিয়া বিকালে আবার সকলে এসে জোটেন বাদামতলিতে। তারপর সভা ভঙ্গ হয় অনেক রাত্রে। এক কথায় বাদামতলি চণ্ডেশ্বরপুরের সবচেয়ে অ্যারিস্টোক্রেটিক ক্লাব। কাজে কাজেই রঞ্জিত আসিয়া 2 দিনেই যে এখানে ভিড়িয়া পড়িবে তাহাতে আর আশ্চর্য হইবার কি আছে। সেদিন বাদামতলির আসর বেশ সরগরম হইয়া উঠিয়াছে। হঠাৎ দেখা গেল জীবনলাল নামে গ্রামের একটি যুবক ত্রস্তপদে সেদিকে আসিতেছে। তাহার সঙ্গে তাহারই বয়সী আর এক ছোকরা। তাহারও হাবভাব যেন একটু অস্বাভাবিক রকমের চঞ্চল। অনেকেই যুবকটিকে চিনিতে পারিল। সে জীবনের ভগ্নিপতি ঋষিকেশ। সবে গত বছর তাহার বিবাহ হইয়াছে। এদিকে বিষয় আশা সংক্রান্ত কোনো কাজে আসিয়াছিল। একদিনের জন্য শ্বশুরবাড়ি ঘুরিয়া যাইবে, এই তাহার মতলব। জীবনলাল নিকটে আসিতেই একজন জিজ্ঞাসা করিল, ব্যাপার কি হে জীবন, চোখ মুখ অমন শুকনো শুকনো কেন? এক ভয়ানক কাণ্ড হয়ে গেছে সুধীরদা। আচ্ছা, মানুষ মরে গেলেও তার প্রেতাত্মা মানুষের শরীর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে, এ আপনারা বিশ্বাস করেন? জীবনলালের নাক হইতে ঘন ঘন নিঃশ্বাস পড়িতেছিল। ভারী কঠিন প্রশ্ন, কিন্তু জবাব আসিল অতি চটপট। কেউ কেউ বলিল, কেন পারিবে না, আলবাত পারে। কেউ কেউ আবার বলিল, গাঁজা স্রেফ। আমাদের সুধীরদার প্রথম দলভুক্ত। আপনার কি মনে হয় জ্যাঠামশাই? জ্যাঠামশাই এই আসরের সবচেয়ে মাতব্বর ব্যক্তি। বাদামতলি ক্লাবের তিনি প্রেসিডেন্ট। গ্রামের ঘটিবাটি চুরির কিনারা করা হইতে আরম্ভ করিয়া ইউনিয়ন বোর্ডের ইলেকশন পর্যন্ত সমস্ত ব্যাপারেই তার মুরলি অপ্রতিহতভাবে চলিয়া আসিতেছে। অপর সকল মত তিনি তো আর হালকা হইতে পারেন না। তাই মুরব্বিয়ানার ভাব দেখাইয়া কহিলেন, ব্যাপারটা কি খুলেই বলো না আগে, তারপর তোমার প্রশ্নের জবাব দেওয়া যাবে। এই ঋষিকেশকেই জিজ্ঞাসা করুন, সে নিজের চোখে প্রত্যক্ষ করেছে। সুধীরদা, জ্যাঠামশাই, নখুড়ো,
ফুল ঠাকুরদা দল সবাই এইবারে সোজা হইয়া বসিলেন। সকলেরই মুখের ভাব যেন এইবারে একটি আসল সামগ্রীর সন্ধান পাওয়া গিয়াছে। ঋষিকেশ তাহাদের দিকে তাকাইয়া তাহার নিজে প্রত্যক্ষ করার কাহিনী শুরু করিল। কাল রাত্রে জীবনদার ওখানে যে গানের জলসা বসেছিল তা আপনারা নিশ্চয়ই জানেন। আপনাদের অনেককেই তো ওখানে যে দেখতে পেয়েছিলাম। জলসার আসর ভাঙে প্রায় রাত 10টায়। তারও প্রায় ঘণ্টাখানেক বাদে খাওয়া দাওয়া সেরে আমি শুতে গেলাম। দোতলার সবচাইতে কোণের নিরালা ঘরটাতে আমার বিছানা করা হয়েছিল। ঘরের পরে অনেকখানি খোলা ছাদ, তারপর বাকি ঘরগুলো আরম্ভ হয়েছে। জীবন বাধা দিয়া বুঝাইয়া বলিল, মানে ভাড়ার ঘরের ঠিক ওপরের ঘরটা বাবা মারা যাওয়ার বছর 3 আগে ওটি তৈরি হয়। নিরিবিলি বলে ঘরখানা তার ভারী পছন্দসই ছিল। তৈরি হওয়া অবধি বরাবর ওইটাতেই তিনি থাকতেন। ওই ঘরের ছাদেই তিনি সাপের কামড়ে দেহ রক্ষা করেন। আজকাল অতিথি বিতিথি না এলে ওই ঘরটা আমরা কেউই ব্যবহার করি না। ঋষিকেশ আবার বলিতে আরম্ভ করিল, বিছানায় শোয়ার অল্পক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ খুট করে একটু শব্দ হওয়ায় ঘুম ভেঙে গেল। সামনে তাকিয়ে যা দেখতে পেলাম তাতে আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। এক ধবধবে সাদা মূর্তি অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। গলা হতে পা অবধি সমস্ত শরীর তার সাদা কাপড়ে মোড়া, শুধু হাত দুটি এবং মুখখানা বাইরে বেরিয়ে আছে। কিন্তু তা স্বাভাবিক মানুষের হাত মুখ নয়। রক্তের লেশমাত্র তাতে নেই। একেবারে শ্বেত পাথরের মতো ধবধবে সাদা। দেখেই তো আমার হাত পা অসাড় হয়ে এলো। কিন্তু এরপরেই যে ঘটনা ঘটল তাতে মনে হলো বুকের ধুকধুকুনিটুকুও বুঝিয়ে একদম থেমে যাবে। সেই শ্বেত পাথরের মূর্তি আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে টেনে টেনে ধীরে ধীরে বলল, এটা আমার ঘর, আমি থাকব। তারপর আর আমার কিছুই মনে নেই। দাঁত লেগে বিছানার ওপরেই অজ্ঞান হয়ে পড়ে রইলাম। ভোরবেলা জীবনদারা এসে অনেক ডাকাটাকি হাঁকাহাঁকির পর আমায় জাগিয়ে তুলেছেন। ফুল ঠাকুরদার হুকার ডাক বন্ধ হইয়া গিয়াছিল। তিনি সভায় বলিলেন, বলো কি হে, মাখনের প্রেতাত্মা দুপুর রাত্রে এসে উপস্থিত হয় নাকি? এরকম চেহারাটা তার বলো তো। জবাব দিল জীবনলাল, কহিল, সে সমস্তই আমরা খুঁটে খুঁটে জিজ্ঞাসা করেছি ঠাকুরদা। বাস্তবিকই সে যে বাবারই আত্মা সে সম্বন্ধে কিছুমাত্র সন্দেহ নেই। সেই ডান গালের ওপর মস্ত আঁচিল, সেই ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথার চুলের সেই সোজা সিথি, সমস্তই হুবহু মিলে যাচ্ছে। সুধীরদা সৎসহে বলে উঠিলেন, ভূত নেই না, লাও আবার। তিনি সদর্পে অবিশ্বাসী দলের দিকে তাকাইলেন। ফুল ঠাকুরদা বলিলেন, হবে না, অপমৃত্যু যে। সকলে উদ্বিগ্ন মুখে জ্যাঠামশাইয়ের দিকে তাকাইল। কেননা গ্রামের এইসব বড় দরের ব্যাপার বাদামতলির প্রেসিডেন্টের মতেই সর্বাগ্যে গ্রাহ্য। জ্যাঠামশাই ওরফে নীলরতন বাবু ধীরে ধীরে বারদুই মাথা নাড়িয়া বলিলেন, না হে জীবনলাল, তোমার বাবার চেহারার সঙ্গে এতখানি মিল রয়েছে শুনেও কথাটা আমার বিশ্বাস হলো না। মরা মানুষ কখনো ফিরে আসে না। এ নিশ্চয়ই কোনো চোর বাটপারের কর্ম। চুরির মতলবে ওইভাবে বাড়িতে এসে ঢুকেছিল। সেই সমস্ত নিয়েও আমাদের মধ্যে অনেক আলোচনা হয়ে গেছে জ্যাঠামশাই, কিন্তু সমস্ত শুনলে আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে এ কোনো চোর চামারের কাজ নয়। বাড়ির অন্যান্য ঘর বাদ দিয়ে যে ঘরে চুরি করার মতো কিছুই নেই, বেছে বেছে সেই ঘরটাতেই চোর এসে ঢুকবে কী জন্যে? তারপর ঋষিকেশকে সে নিজের চোখেই অজ্ঞান হয়ে পড়তে দেখেছে। সত্যিকারের চোর হলে সে কি ওর সোনার বোতাম আর রিস্টওয়াচটা হাতের সামনে পেয়েও ফেলে রেখে যেত? কিছুতেই না। ইচ্ছা করলে ঋষিকেশকে শোয়ার ঘরের দরজাটি খুলে বাড়ির এদিক পানেও সে এগিয়ে আসতে পারত। অথচ সেসব কোনো কিছুরই ধার যায়নি সে। আর তাছাড়া সে যে মানুষ হতে পারে না তার সবচেয়ে বড় যুক্তি হচ্ছে এই যে বন্ধ ঘরের মধ্যে সে ঢুকলো কিভাবে? দেওয়াল অথবা ছাদ ফুঁড়ে তো আর মানুষের পক্ষে আসা সম্ভব না।
নীলরতনবাবু একটু বিজ্ঞভাবে বলিলেন, কিভাবে ঢুকলো সেটাই তো হচ্ছে আসল রহস্য, আর সেই রহস্যই তো আমাদের ভেদ করতে হবে। কিন্তু সে তো আর এই বাদামতলিতে বসে বসে সম্ভব নয়। সমস্ত বাড়ির আনাজ কানাজ তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখতে হবে কোথাও কোনো ক্লু আছে কিনা। এ হলো একটা দস্তুর মতো ডিটেকটিভ ব্যাপার। কাজেই এখানে আর সময় নষ্ট না করে চলো আমরা সেই দিকেই মনোযোগ দিকে যাই। নীলরতনবাবু সদলবলে উঠিয়া পড়িলেন। রঞ্জিতের ভারী কৌতূহল হইতেছিল। বহুদিন সে হুকাকাশির ডিটেকটিভ দেখিয়াছে, কাজেই আজ নীলরতনবাবুর ডিটেকটিভ দেখিতে কৌতূহলী হওয়াটা তার স্বাভাবিকই। জীবনলালের বাড়ি পৌঁছিয়া নীলরতনবাবু চারিদিক তন্ন করিয়া অনুসন্ধান করিতে লাগিলেন। ঘরের মেঝে, দেওয়াল, দরজা প্রভৃতি অনেকক্ষণ ধরিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার পর একটু মৃদু হাসিয়া কহিলেন, আমাদের প্রথম রহস্যটা ছিল কি বলতো? চোর কিভাবে ঘরে ঢুকলো, তাই না? তা সেই রহস্যভেদ হয়ে গেছে। সকলে সমস্বরে প্রশ্ন করিয়া উঠিল, কি করে? নীলরতনবাবু আঙুল দিয়া সেই ঘরের সংলগ্ন বাথরুমটি দেখাইয়া বলিলেন, আশ্চর্য, এটি তোমাদের কারুর খেয়াল এলো না? একবার নিচের দিকে তাকিয়ে দেখো দেখি। বড় বড় গাছে কেমন জঙ্গল হয়ে রয়েছে। অন্ধকারে গা ঢাকা দিয়ে নর্দমার পাইপ বেয়ে চোর যদি ওপরে উঠে আসে আর বাথরুমের জানলা দিয়ে প্রথমে বাথরুমে তারপরেই ঘরে ঢুকে পড়ে, তবে তাকে কে ঠেকায় বলো দেখি? জীবনলাল শাশ্চর্য বলিয়া উঠিল, তা কি করে হবে জ্যাঠামশাই? বাথরুমের দরজা যে ভেতর থেকে বন্ধ। আমরা ভোরে ঘরে ঢুকেও তো ওটাকে ওই রকম বন্ধ অবস্থাতেই দেখেছি। নীলরতনবাবু দারুণ থতমত খাইয়া গেলেন। বলিলেন, ও বন্ধ নাকি? সেটা তো আমি খেয়াল করিনি। রঞ্জিত বহু কষ্টে হাসি দমন করিয়া রাখিল, কিন্তু সুধীর বেচারা তাও পারিল না। মুচকি হাসিয়া ফুল ঠাকুরদার কানে কানে বলিল, উনি বার করবেন খেঁচু। নীলরতনবাবু রাগতভাবে সুধীরের পানে তাকাইয়া বলিলেন, আমায় কি তুমি উপহাস করছো সুধীর? জানো, জীবনে আমার অভিজ্ঞতা কম নয়। বয়স 50 পার হতে চলল। আগে তা সত্যি, তবে আজ আর একটা অভিজ্ঞতা বাড়ল। ভূত নেই বলে এতদিন যে বলে বেড়াতেন, আজ বুঝলেন সেটা একটা ভুল বিশ্বাস। নীলরতনবাবু সজোরে মাটিতে পা ঠুকিয়া বলিলেন, ভূত আলবাত নেই, আমি বিশ্বাস করি না। সুধীরও একটু রকচটা লোক, সে কহিল, আপনি আজ একা এ ঘরে রাত কাটাতে পারেন? নিশ্চয়ই পারি, তবে একা নয়, সঙ্গে আমার লাঠিটা থাকবে। আমি একবার দেখব ভূতের মাথাও লাঠির বাড়িতে ফাটে কিনা, আর সেই ফাটা থেকে রক্ত বেরোয় কিনা। বেশ, তবে তাই কথাই রইল, সময়কালে পেছুবেন না যেন। জবাবে নীলরতনবাবু শুধু একবার রোষকষায়িত নেত্রে সুধীরের দিকে তাকাইলেন মাত্র। বাড়ি ফিরিয়া রঞ্জিত যা দেখিতে পাইল তা সে আদপেই প্রত্যাশা করে নাই। বারান্দায় বসিয়া হুকাকাশি তাহার মেসোমশায়ের সঙ্গে গল্প করিতে করিতে চা পান করিতেছেন। সে হঠাৎ উচ্ছ্বসিত হইয়া উঠিল। বড় সুসময়ে এসে পড়েছেন মিস্টার হুকাকাশি, গ্রামে আজ জোর খবর। সকালবেলাকার সমস্ত ব্যাপার সে আদ্যপ্রান্ত হুকাকাশির নিকট খুলিয়া বলিল। শুনিয়া হুকাকাশি হা হা করিয়া হাসিয়া উঠিলেন, কহিলেন, তাই বটে, সব কাজেই কিছু না কিছু বিদ্যা লাগে, বাদ শুধু ডিটেকটিভগিরিতে। এটা মানুষের একেবারেই বিধিদত্ত সম্পত্তি। কিন্তু ব্যাপারটাতে আপনার বিদ্যা একটু দেখাতে হচ্ছে তো। সুধীর ঠিকই বলেছে, নীলরতনবাবু রহস্য ভেদ করবেন খেঁচু। তা কি হয়? আমি হাজার হলেও বিদেশি লোক, অযাচিতভাবে এইসব ব্যাপারে আমারই বা কেন হাত দিতে যাব, আর ওরাই বা কেন বরদাস্ত করবে? ঠিক অযাচিতভাবে নয়, ও বাড়ির জামাই ঋষিকেশ কলকাতার ছেলে, আমায় দেখেই চিনেছে। ফুটবলের মাঠে নাকি অনেকবার দেখেছে। আপনার পরিচয় সে সবিশেষ জানে।
আপনার এখানে আসবার সম্ভাবনা আছে শুনে অবধি সে ছটফট করে বেড়াচ্ছে আপনাকে দিয়ে ব্যাপারটার একটা কিনারা করিয়ে নেবার জন্য। তা বেশ, তো আজকে রাত্রে আবার নতুন কি কাণ্ড ঘটে দেখাই যাক না, এত তাড়াতাড়ি কিসের? পরদিন ভোর হতে না হতেই গ্রাম ভাঙিয়া লোক আসিয়া জুটিল জীবনলালের বাড়িতে। রঞ্জিতের আগ্রহাতিশয্যে হুকাকাশিও আসিয়া উপস্থিত হইলেন। নীলরতনবাবু ঘুমাইতেছিলেন, বাস্তবিকই ঘুমাইতেছিলেন, অজ্ঞান হইয়া পড়েন নাই। লোকজনের চেঁচামেচিতে উঠিয়া আসিয়া দরজা খুলিয়া দিলেন, বলিলেন, রাত 1টা পর্যন্ত জেগে থেকেও ভূতের দেখা পাওয়া গেল না বলে ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছিলাম। কই সুধীর গেল কোথায়? কিন্তু তাহার হর্ষনাথ মিলাইতে না মিলাইতে জীবনলাল সভয় বলিয়া উঠিল, এ কি, খাটটাকে এমনভাবে হাতুড়ি পেটা করে ভেঙে রাখলো কে? কাল রাতে তো এরকম ছিল না। এ কি, দরজা জানলাও দেখি বাদ যায়নি, দেওয়ালেও? নীলরতনবাবু ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া ঘরময় এই ধ্বংসলীলার চিহ্ন দেখিতে লাগিলেন। তাহার মুখে তখন আর রা নাই। সুধীর বিদ্রুপের হাসি হাসিয়া বলিল, কি জ্যাঠামশাই, এবার ভূতে একটু আস্থা হচ্ছে তো? সে কিন্তু দেখিতেও পাইল না যে তাহারই ঠিক পেছনে দাঁড়াইয়া হুকাকাশিও কি একটু ছোটো মোটো জিনিস টুক করিয়া তুলিয়া আনিয়া নিজের জামার পকেটে রাখিয়া দিলেন। নীলরতনবাবু ভাঙেন, তবু মচকান না, বলিলেন, যে ভূত লোক জেগে থাকলে আসতে সাহস পায় না তাকে আমি থোড়াই কেয়ার করি। আমি ফের এই ঘরে রাত কাটাবো, আর চোখ বুজে ঘুমের বাহান করে পড়ে থাকবো, দেখি কত বড় ভূত। না, বেঘরে প্রাণটা খোয়ানোই আপনার মতলব দেখছি, কেউ আর আপনাকে রক্ষা করতে পারল না, সুধীর বলল। নীলরতনবাবু আবার রোষকষায়িত নেত্রে সুধীরের দিকে তাকাইলেন, তারপর জীবনের দিকে ফিরিয়া বলিলেন, এ ঘরে অনেক নতুন ক্লু আমদানি হয়েছে, সেগুলো ভালো করে পরীক্ষা করতে হবে। সাবধান, কেউ যেন তাতে হস্তক্ষেপ না করে। তুমি এক্ষুনি এই ঘর তালাবন্ধ করে ফেলবার বন্দোবস্ত করো। কিন্তু ক্লু লইয়া আস্ফালন করার স্বভাব যার কোনো কালেই দেখা যায় নাই, রঞ্জিত দেখিল সেই হুকাকাশি সকলের অলক্ষ্যে মেঝে হইতে আবার কি যেন একটা কুড়াইয়া নিয়া পকেটের মধ্যে ফেলিলেন। সকলে বাড়ি হইতে বাহির হইয়া আসিবার পর হুকাকাশিকে একা পাইয়া রঞ্জিত জিজ্ঞাসা করিল, কি কিছু আঁচ করতে পারলে ব্যাপারটার? পেরেছি বই কি, বারোয়ানেই তো পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু ঋষিকেশবাবুকে গোটা 2-4 কথা জিজ্ঞাসা করবার আছে। তিনি গেলেন কোথা? ঋষিকেশ সাড়া পাইয়া নিকটে আসিতেই হুকাকাশি তাহাকে সঙ্গে লইয়া বাড়ির বৈঠকখানায় ঢুকিলেন। রঞ্জিত বাইরে দাঁড়াইয়া চিন্তা করিতে লাগিল, এই অবস্থায় বৈঠকখানায় গিয়া উপস্থিত হওয়াটা তাহার উচিত হইবে কিনা। কিন্তু সে কিছু মীমাংসা করিবার আগেই দেখিতে পাইল হুকাকাশি এবং ঋষিকেশ উভয়ই হাসিতে হাসিতে বাহির হইয়া আসিতেছেন। বাড়ি ফিরিয়া হুকাকাশি ধীরে ধীরে পকেট হইতে 2টি জিনিস বাহির করিলেন। এগুলি আজ তিনি জীবনলালের বাড়িতে কুড়াইয়া পাইয়াছেন। প্রথমটি একতাল শক্ত পুডিং, অর্থাৎ যে জিনিস দিয়া জানলা এবং আলমারিতে কাঁচ লাগানো হয়। এই পুডিংয়ের তালটির একটা দিক কিন্তু যেন কি সযত্নে নানা রঙে ছোপাইয়া রাখিয়াছে। দ্বিতীয় দ্রব্যটি হইতেছে খানিকটা সরু অথচ শক্ত সুতা, তাহারও আবার একদিকের মাথায় এবং তার অল্প নিচে 2টি গিঁট দেখা যাইতেছে। হুকাকাশি একটু মৃদু হাসিয়া সেগুলি দেখাইতে দেখাইতে বলিলেন, এরাই রহস্যের সন্ধান আমায় অনেকখানি বলে দিয়েছে। ভারী একচোখা দেখছি এরা, আমায় যে কিছুতেই বলছে না। বলবে, ক্রমে সবই বলবে। আপনার ম্যাগনিফ্লাইং গ্লাসটা একবার বার করে রাখবেন তো। খাওয়া দাওয়ার পর আমি একটু বেরোবো, তখন আর আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু রাত দুপুরে সজাগ থাকবেন, একবার ভূত দর্শনে রওনা হতে হবে। দুপুর রাত্রে রঞ্জিতকে সঙ্গে লইয়া হুকাকাশি চুপি চুপি বাহির হইয়া পড়িলেন। থামিলেন গিয়া তাহারা জীবনলালের বাড়িতে আসিয়া। হুকাকাশির উপদেশ মতো ঋষিকেশ এবং জীবনলাল পূর্ব হইতেই প্রস্তুত ছিল। 4জনে ধীরে ধীরে আসিয়া উপস্থিত হইল ঠিক সেই ঘরটির সামনে।
যেখানে আজ দুদিন ধরিয়া এত বড় ভৌতিক কাণ্ডটা চলিতেছে। চারিজনেই স্তব্ধ হইয়া দাঁড়াইলেন, কেননা ভিতর হইতে অনবরত খটখট শব্দ আসিতেছে বেশ জোরে। হুকাকাশি দরজায় করাঘাত করিয়া বলিলেন, নীলরতনবাবু, দোর খুলুন। তৎক্ষণাৎ ভিতরের শব্দ একেবারে থামিয়া গেল, কিন্তু নীলরতনবাবুর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হুকাকাশি এবার আরও জোরে জোরে দরজায় ঘা দিতে লাগিলেন, তবুও নীলরতনবাবু যে জাগিয়া আছেন তাহার কোনো লক্ষণই দেখা গেল না। ব্যাপার কি, ভূতের সাবার করিয়া দেয় নাই তো? হুকাকাশি এবার এমনই জোরে দরজায় ধাক্কাইতে লাগিল যে মনে হইল যেন কাঠের দরজা এখনই ভাঙিয়া পড়িবে। সেই আওয়াজে অতি বড় কুম্ভকর্ণেরও ঘুমের নেশা টুটিয়া যায়। নীলরতনবাবুরও গেল। চোখ রগড়াইতে রগড়াইতে নিদ্রালু চোখে দরজা খুলিয়া দিয়া তিনি বলিলেন, কে? ব্যাপার কি? চমৎকার অভিনয় ক্ষমতা আপনার, কিন্তু যে কাজটি শুরু করেছিলেন চটপট আগে সেটা শেষ করে ফেলুন তো। নীলরতনবাবু একেবারে যেন কাঠ হইয়া গেলেন। সমস্ত মুখে তার ভয়ের চিহ্ন সাদা হয়ে গেল। হুকাকাশি এইবারে হুঙ্কার ছাড়িলেন, ধরুন শাবল, দেখছেন আপনি একা, আমার দলে 4 জন। জীবনলাল, ঋষিকেশ, রঞ্জিত তিনজনেই একেবারে হতবাক। তাহারা সবিস্ময় দেখিল নীলরতনবাবু ধীরে ধীরে বিছানার ওপর হইতে শাবল লইয়া আসিলেন, কিন্তু বলিয়া না দিলে এবং নিচের ধারালো দিকটা লক্ষ্য না করিলে কে বলিবে এটি লাঠি নয়, শাবল। এমনই সুকৌশলে অস্ত্রটিকে রং করিয়া লওয়া হইয়াছে। শাবল হইতে সাহায্যে নীলরতনবাবু দেওয়ালের একটি বিশেষ জায়গা খুঁড়িতে লাগিলেন। সেখানকার ফাঁপা ইট খসিয়া পড়িল। তারপর সেই ইটের অন্তরালে পাওয়া গেল ছোট্ট একটি কৌটো। হুকাকাশি ত্রস্ত হস্তে কৌটোটা খুলিয়া ফেলিলেন। ভিতর হইতে বাহির হইয়া আসিল একখানি অত্যুজ্জ্বল আসল মকরত্মণি। নীলরতনবাবু পাণ্ডুর মুখে জীবনলালকে উদ্দেশ্য করিয়া বলিলেন, বাবা জীবনলাল, আমি এবং তোমার বাবা দুজনার কেউই নিষ্পাপ নই। প্রথম জীবনে আমরা দুজনে একত্র বোম্বাইয়ে কাটিয়েছিলাম। সেখানে আমাদের প্রধান কাজ ছিল লোক ঠকানো ব্যবসা। তোমার বাবা কোথা থেকে এবং কি করে জানি না এই মণিখানা বাগিয়েছিলেন। আমায় বকরা দিতে অস্বীকার করে বসলেন। আমার বকরা মারা গেল। এদিকে মণি খোয়া যাওয়ার সঙ্গে সঙ্গে খবরের কাগজ মহলে একেবারে হুলস্থুল। থানায় থানায় খবর পৌঁছে গেল। তোমার বাবা বুঝলেন এখন ওখানা বিক্রি করতে গেলেই বিপদ। বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে, যাতে ক্রমশ লোকে যেন ব্যাপারটার কথা ভুলে যায়। এরপরেই কোথায় যে সেটা তিনি লুকিয়ে ফেললেন, আমি আর তার কোনো পাত্তাই পেলাম না। তারপর তার মারা যাওয়ার অনেক দিন পরে সেদিন তোমাদের লাইব্রেরিতে বসে বই ঘাঁটছিলাম। হঠাৎ তোমার বাবার একখানা পুরনো নোটবুক আমার হাতে এলো। দেখলাম সব পাতায় লেখা, শুধু মাঝের একখানা পাতা সাদা রয়েছে। আমরা পরস্পরের হালচাল সমস্তই জানতাম। বুঝলাম ওটা আর কিছুই না, অদৃশ্য কালিতে দুধ দিয়ে কোনো বিশেষ গোপনীয় খবর লেখা হয়েছে। পাতাখানা তক্ষুনি ছিঁড়ে বাড়ি নিয়ে এলাম। অল্প একটু আগুনের আঁচে ধরতেই দুধের লেখা ফুটে বার হলো। তাতে এই ঘরের পূব দিকের দেওয়ালের একটা বিশেষ জায়গার কথা লেখা আছে। ছাদ থেকে 6 ফুট নিচে, দেওয়ালের বাঁ কোণা থেকে ডান দিক পানে 3 ফুট দূরে। বুঝতে পারলাম মরকতমণি কোথায় লুকানো আছে। তারই বিষয়ে এটা একটা নোট। হুকাকাশি হাসিয়া বলিলেন, তারপর আপনি চালাকিটা খেললেন পাকা ওস্তাদের মতো। বাড়িতে বিশিষ্ট অতিথি বিতিথি এলে তাদের এই ঘরে শুতে দেওয়া হয়, তা আপনার জানা ছিল। জীবনলাল বাবুকে গিয়ে বললেন, বোনাই এসেছে, একটা জলসা টলসার আয়োজন করো। বাড়ির ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই যখন গানে মশগুল হয়ে আছে, তখন অন্ধকারে চুপি সারে সোজা এই ঘরে চলে এলে ওই বাথরুমটাতে লুকিয়ে রইলেন। জীবনের জোচ্চুরি বিদ্যাটা ভালো মতোই শিখেছিলেন, ভোল বদলাবার তাই নানান ফন্দি ফিকিরি জানা আছে। সাজ সরঞ্জাম লুকিয়ে সঙ্গে আনতে ভোলেননি। সেগুলির দৌলতেই মুখে ও হাতের রং ধবধবে সাদা হয়ে গেল।
চা চিবুকের ওপর ফ্রেঞ্চ কাট দাড়ি গজালো, টাকের ওপর সোজা সিঁথিকাটা পরচুলা উঠল, ঠিক যেমনটি মাখনবাবুর ছিল। তারপর খাসা ভূতের অভিনয়। ঋষিকেশবাবু ওর শ্বশুরকে দেখেননি, ওকে ভাঁওতা দিতে আর কি। পাড়াগায় ভূতের ভয়টা একটু বেশি, তা আপনার অজানা নয়। কাজেই সবাই যখন বড্ড বেশি ব্যস্ত হয়ে উঠবে, তখন আপনি কৌশলে এমনই একটি অবস্থা সৃষ্টি করে আনবেন যাতে ভূত নেই প্রমাণ করবার জন্য সমস্ত রাত্রি এই ঘরেই আপনার স্থিতি হতে পারে। প্রথম রাত্রিটাতে আপনি আর আসল কাজটিতে হাত দিলেন না। লোক দেখানো লাঠি মানে শাবলের সাহায্যে সমস্ত ঘরটা শুধু বেপরোয়া ঠুকে গেলেন। এতে করে এক ঢিলে দুই পাখি মারা পড়ল। দেওয়ালের ওপর শাবলের ঘা পড়লে বাস্তবে কি কেউ ছুটে আসে কি না সেটাও পরখ করা হলো। আর প্রকারান্তরে সমস্ত গাঁকে জানিয়ে দেওয়া হলো যে ওই ঘরটার ওপর ভূতের ভারী আক্রোশ। ভবিষ্যতে যদি দেখো দেওয়ালকে দেওয়ালই ভূতে ফুঁড়ে দিয়েছে, তবুও আশ্চর্য হয়েও না। সমস্ত আঁটঘাঁট বেঁধে আজ কাজে নেমেছিলেন। আপনার বিশেষ সুবিধা হয়েছিল এই যে ব্যাপারটার বিন্দু বিসর্গ কেউ জানতো না। জীবনবাবুর বাবা সাপের কামড়ে হঠাৎ মারা পড়েন। মরকত মনির কথা ওকে বলে যাওয়ার অবসর পাননি। নীলরতনবাবু, আপনার মাথার বাস্তবিকই দাম আছে। বাড়ি ফিরিবার পথে হুকাকাশি রঞ্জিতকে উদ্দেশ্য করিয়া কহিতে লাগিলেন, লোকটার সমস্ত চালাকি কি করে ধীরে ধীরে আমার চোখে খোলসা হয়ে গেল শুনুন বলছি। ঘরে ঢুকেই আমার নজরে এলো পুডিংয়ের মতো কি একটা জিনিস মেঝের ওপর পড়ে রয়েছে। কিন্তু ভারী আশ্চর্য সেটা, কেননা তার একটা দিক সাধারণ পুডিংয়ের মতো, কিন্তু অপর দিকটা ঠিক নীলরতনবাবুর লাঠির রঙের রং মিলিয়ে রং করা, হলুদের ওপর ঘন ঘন লালের ছিট। আশ্চর্য হয়ে তাড়াতাড়ি লাঠিটার নিচের দিকে তাকিয়ে দেখি সেখানে খানিকটা জায়গা ভেঙে গেছে, আর ভেতর থেকে একটা শাবলের ধারালো দিক দিব্যি উঁকি মারছে। তার মানে এই যে শাবলের ধারালো দিকটাকে পুডিং দিয়ে ঠিক লাঠির মতো গোল করে নেওয়া হয়েছিল। ঠিক সেই সঙ্গে নীলরতনবাবুর চোখও সেদিকে পড়ল। চোখের পলকে শাবলের মাথার দিকটা নিচুতে আর নিচের দিকটা ওপরে এনে এমনিভাবে ও জায়গাটাতে উনি হাতের মুঠোর ভেতর চেপে ধরলেন যে কোনো মতেই আর কারোর দৃষ্টি সেটাতে যাতে না পড়তে পারে। লোকটির এই লুকোচুরি দেখে গোড়াতেই যদি তার উপর আমার একটু সন্দেহ জেগে থাকে, তবে সেটা কি খুব অন্যায়? এরপরেই একটা সুতো ঠিক ওর বিছানার নিচে দেখতে পাওয়া গেল। কী ধরনের সুতো তা তো আজ সকালেই আপনি দেখেছেন। ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে এই রকম, লোকটা গোপনে একটি শাবল আমদানি করে এই ঘরে রাত কাটাতে এসেছিল। লোকে শাবল ব্যবহার করে কী জন্যে? নিশ্চয়ই কোনো কিছু খোঁড়ার জন্যে। ওই ঘরে খোঁড়া চলতে পারে এমন কি আছে? আছে দুটো জিনিস, ঘরের মেঝে আর ঘরের দেওয়াল। নিশ্চয়ই এই দুইটির একটা কিছু খুঁড়তেই সে এসে থাকবে। যে লোক শাবল হাতে ঘর খুঁড়তে আসে, তার কাছে যদি গিট দেওয়া লম্বার একটা সুতো পাওয়া যায় এবং দেখা যায় যে শেষ গাঁটের পর থেকেই সব সুতো সযত্নে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে ফেলা হয়েছে, তবে স্বভাবতই কি মনে সন্দেহ জাগে? এই সন্দেহ হলো যে কোন বিশেষ জায়গাটিকে খুঁড়তে হবে সেইটি মেপে দেখারই ওটি একটি উপকরণ। হঠাৎ সেই সময় দেওয়ালে ঠিক আমার মাথার কাছটিতেই নজর পড়তেই দেখতে পেলাম সেখানে কে যেন রুল পেন্সিল দিয়ে ছোট্ট একটা ক্রস এঁকে রেখেছে। এইটাই খোঁড়বার জায়গা নয় তো? দেখতে হবে তো। কথা বলবার ফাঁকে ফাঁকে নীলরতনবাবুর সতর্ক চোখ যে অনবরত খসে পড়া পুডিংয়ের টুকরোটাকে খুঁজে বেড়াচ্ছিল, তাও লক্ষ্য করতে আমার ভুল হয়নি। তিনি যখন জীবনলাল বাবুকে ঘরটা তালাবন্ধ করে রাখতে হুকুম করলেন, তখনই তার আসল উদ্দেশ্য বুঝতে আমার বাকি রইল না। আর একবার ক্লু খোঁজবার অজুহাতে এসে ঘরটি তন্ন করে দেখে যাবেন ওটা ওখানেই পড়ে আছে কিনা। ইতিমধ্যে ওটা আর কারো হাতে এসে না পড়ে, তাই তালাবন্ধের ব্যবস্থা। প্রথম রাত্রেই নীলরতনবাবু যে দেওয়াল খুঁড়তে আরম্ভ করেননি, তাতে আমি একটুও বিস্ময় বোধ করিনি। সেই রাত্রে তিনি শুধু ঘরটাকে শাবল পেটা করে কাজ এগিয়ে রেখেছেন। কী উদ্দেশ্য তা আগেই বলেছি। আজকে দুপুরবেলা ম্যাগনিফ্লাইং গ্লাস হাতে আমায় বেরোতে দেখে আপনি বিস্ময়বোধ করেছিলেন, কিন্তু এখন বোধহয় বুঝতে পারছেন কেন আমি ওটা সঙ্গে করে বেরোতে হয়েছিল। নীলরতনবাবু যে আবার শিগগিরই ওই ঘরে ফিরে আসবেন তা আমি জানতাম। যখন দেখবেন পুডিং নিখোঁজ, তখন সতর্ক হবার উদ্দেশ্যে দেওয়ালের ক্রস চিহ্নটাও তিনি মুছে রেখে যাবেন, কেননা এই অবস্থায়
ওটা রেখে যাওয়া ভালো নয়। রাত্রে আসার পর ফের মেপে নিলেই চলবে। তাড়াতাড়ি মুছুন। জায়গাটা সম্বন্ধে আমার একটা মোটামুটি ধারণা আছে। ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে ঘষার দাগ বার করা খুব শক্ত হবে না, কিন্তু সুতোটা সরিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ হবে না। নীলরতনবাবুকে তাহলে বড্ড বেশি সাবধান করে দেওয়া হবে। তাই ওখান থেকে বেরিয়ে আসবার আগে ঋষিকেশবাবুকে একটু উপদেশ দিয়ে আসা দরকার হলো। সেটা আর কিছু নয়, প্রথমত তাকে দিয়ে বাড়ির ভেতর থেকে গোপনে আরেকটি ওই রকম সুতো আনিয়ে ঠিক প্রথমটার মাপে মাপে দুটো গিঁট দিয়ে নেওয়া গেল। তারপর ঋষিকেশবাবুর হাতে প্রথম সুতোটা ফিরিয়ে দিয়ে বলে দেওয়া গেল যে নীলরতনবাবু ফিরে আসবার আগেই সেটা যেন খাটের পাশে তিনি ফেলে রেখে আসেন। এরপর আর বেশি কিছু বলবার নেই। দুপুরে এসে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে ঘষা জায়গাটা বার করতে আমায় কোনো বেগ পেতে হয়নি, এবং সুতোর ওপরের গিঁটটা সেই জায়গায় রেখে যখন দেখা গেল তার অন্য দিকের মাথা টায় ছাদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আর দ্বিতীয় গিঁটটা দেখে যখন দেখলাম সুতোর অপর দিকে দেওয়ালের বাঁ কোণায় এসে থেমে গেছে, তখন হাতে নাতেই প্রমাণ পাওয়া গেল যে শাবল যেমন লাঠির প্রতিনিধি, সুতো তেমনি মাপের ফিতার প্রতিনিধি। তারপর নীলরতনবাবুও যে ভূতের প্রতিনিধি তা তো আপনারা স্পষ্টই দেখতে পেলেন। এই ঘটনার কিছুদিন পরে বোম্বাইয়ের একটি প্রসিদ্ধ সদনুষ্ঠানে কোনো অজ্ঞাত দাতার নিকট হইতে একখানি মরকতমণি উপহার আসিল। সঙ্গে চিঠিতে লেখা ছিল, ওটি বোম্বাইয়ের পাওয়া গিয়াছিল, প্রকৃত মালিকের সন্ধান না মিলিলে যেন কোনো সৎকার্যে লাগানো হয়। পাঠক পাঠিকারা নিশ্চয়ই বুঝিয়াছেন যে এই অজ্ঞাতনামা দাতাটি জীবনলাল ছাড়া আর কেউ নয়। তাহলে হুকাকাশির এই গোয়েন্দাগিরি তোমাদের ঠিক কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট আমি পড়ি, খুব ভালো লাগে, যতদূর সম্ভব রিপ্লাইও করি। ভালো লাগলে পরে একটা লাইক করো, কিছু না হোক একটা লাইক তো করতেই পারো। আর যারা এরকম গল্প শুনতে, ডিটেকটিভ গল্প, থ্রিলার গল্প, রহস্য, রোমাঞ্চ গল্প শুনতে খুব ভালোবাসে, তাদের সাথে শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না। কেননা আমি সবসময় বলি, আর তোমরাও তো জানোই, শেয়ারিং ইজ কেয়ারিং। সুতরাং শেয়ার কিন্তু অবশ্যই করো। আর নতুন হলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব। চলো তাহলে পরে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে আগামী আরেকটি সুন্দর গল্পের সাথে। টাটা, সবাই ভালো থেকো।